প্রবাসীদের এই মুহূর্তে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে প্রবাসীরা আছে, আমাদের প্রত্যেকের একটাই কথা যে ভাই একটা বাঁধের বিপরীতে আরেকটা বাঁধ তৈরি করেন। আমি নিজেও বলেছি আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা সাপোর্ট করব। ভারত বাঁধ খুলে দিলে আমরা আমাদের বাঁধ দিয়ে বন্ধ করে দিব। আমরা সবাই একযোগে বলছি, বাঁধের উপরে বাঁধ নির্মাণ করতে আমরা বিনা পারিশ্রমিকে গায়ে খেটে কামলা দিয়ে সেই বাঁধ নির্মাণ করব এবং আমরা বাংলাদেশের প্রতিটি জনগণ নিজের পকেট থেকে অর্থ দিয়ে সেই বাঁধ নির্মাণের সহায়তা করব। আমরা ফারাক্কাবাদের চেয়েও উঁচু একটি বাঁধ নির্মাণ করব, যাতে করে ফারাক্কাবাদ খুলে দিলেও আমাদের তৈরিকৃত সেই বাঁধের উপর দিয়ে পানি গড়িয়ে বাংলাদেশে না আসতে পারে। এবং দুটোর কোনোটাই ক্ষমার যোগ্য অপরাধ না। এমনকি তারা যদি তাদের কোনো অদক্ষতা এবং ব্যর্থতার কারণে এটা ঘটিয়ে দিয়ে থাকে, লক্ষ লক্ষ মানুষের জীবনে যে মানবিক বিপর্যয় নেমে এসছে সেটার জন্য তাদের সিরিয়াসলি সাকিব আল হাসান, ব্যারিস্টার সুমন, নায়ক ফেরদৌস এদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। চমৎকার আইনি পদক্ষেপ। গার্মেন্টস কর্মী হত্যা মামলায় আসামি হচ্ছেন ব্যারিস্টার সুমন, ফেরদৌস এবং সাকিব আল হাসান। দেখুন, আমার খুব ভয় হচ্ছে যে বাংলাদেশের যে ছাত্র জনতার অভ্যুত্থানে প্রায় 1.5 থেকে 2,000 মানুষের রক্তের প্রাণের বিনিময়ে অর্জিত যে দ্বিতীয় স্বাধীনতা, সেটিকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশে দুটি প্রজেক্ট কাজ করছে। একটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে রীতিমতো ভয় পেতে শুরু করেছে ইন্ডিয়া। দেখেন, স্বাধীনতার 53 বছরে কোনো সরকারই ইন্ডিয়ার বিরুদ্ধে এরকম অ্যাকশনে যাইতে পারে নাই, কোনো সরকারই না। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কী ধরনের হতে চলেছে এবং কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এই যে এত ভয়ঙ্কর বন্যা হলো, বন্যা হতে পারলো, এই জিনিসটা তো খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল আমি মনে করি। ধারণা করে আমি একটা ভিডিও করেছি, তারপর বিশেষজ্ঞদের লেখা এসছে আমাদের সামনে, তাতে এটা স্পষ্ট বাংলাদেশের একটা তথাকথিত আবহাওয়া অধিদপ্তর আছে, তারা হয়তো তাদের ইনএফিসিয়েন্সির জন্য অথবা ইচ্ছাকৃতভাবে এই জিনিসগুলো ঠিকঠাক মতো পূর্বাভাস দেননি। দুটোর একটা তো বটেই, এবং দুটোর কোনোটাই ক্ষমার যোগ্য অপরাধ না। এমনকি তারা যদি তাদের কোনো অদক্ষতা এবং ব্যর্থতার কারণে এটা ঘটিয়ে দিয়ে থাকে, লক্ষ লক্ষ মানুষের জীবনে যে মানবিক বিপর্যয় নেমে এসছে সেটার জন্য তাদের সিরিয়াসলি দায়ী করা উচিত। আমরা এখনো জানি না, কারণ পানি এখনো নেমে যায়নি। পানি নামলে হয়তো আমরা বুঝবো আমাদের ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে। আমরা শুধু এটুকু এক্সপেক্ট করি সম্পদের উপর দিয়ে অন্তত ক্ষয়ক্ষতিটুকু যাক, আমাদের প্রতিটা জীবন যাতে বেঁচে যায়। কিন্তু আমি আশঙ্কা করি সেই ক্ষেত্রে আমাদের দুঃসংবাদ শোনার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে মূলত আবহাওয়া অধিদপ্তরের চরম ব্যর্থতার কারণে। আমরা প্রথম আলোতে একটা রিপোর্টে দেখছি, এখানে সেই জায়গা থেকে বা দেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী, এটা আরেকটা জায়গা যারা এটা সতর্ক করে, ওনারা বলছেন এটা আবহাওয়া অধিদপ্তরের সাথে নিশ্চয়ই এটাকেও সংযুক্ত করতে হবে। উনি বলছেন, গোমতী ও মাতামুহুরী নদীর উজানে ভারতীয় অংশে পানি বৃদ্ধি তথ্য আমরা তাদের ওয়েবসাইট থেকে পাই। তাদের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে দিনে 2 বার তথ্য দেওয়া হয়, কিন্তু এবার বিস্তারিত তথ্য আমাদের জানানো হয়নি। বিস্তারিত তথ্য না পাওয়া গেলে বন্যার বিস্তারিত সঠিক পূর্বাভাস দেওয়া কঠিন হয়ে যায়। মানে ওয়েবসাইট থেকে তারা পানি বৃদ্ধির তথ্য পান, আবার তথ্য দেয় ভারতের কথা আমরা বলছিলাম এর মধ্যে, যে ভারতের দিক থেকে স্যাবোটাজের প্ল্যান থেকে থাকতে পারে, সেটা এখানে এক ধরনের উল্লেখ আছে। তারপরে বলা হচ্ছে যে আমাদের তিস্তা, ব্রহ্মপুত্র, গঙ্গা অববাহিকায় যদি ভারী বৃষ্টি হয় সেটা 3 থেকে 7 দিন লাগে বাংলাদেশে আসতে, কিন্তু ত্রিপুরায় ভারী বৃষ্টির 5 থেকে 8 ঘন্টার মধ্যে তা ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামে চলে আসে। এ ধরনের জরুরি পরিস্থিতিতে ভারতের উচিত ছিল বাংলাদেশকে দ্রুত তথ্য জানানো। এ ব্যাপারে 2 দেশের মধ্যে তথ্য বিনিময়ের বাধ্যবাধকতা সহ চুক্তি হওয়া উচিত। এগুলো মানি, কিন্তু এরপরও আমি এই প্রতিষ্ঠানগুলোকে ক্ষমা করতে প্রস্তুত নই। কেন আমি সেই প্রসঙ্গে আসছি। এর মধ্যে একটা জিনিস একটু জেনে রাখা দরকার। প্রথম আলোতেই খুবই পরিচিত একজন আবহাওয়া বিশেষজ্ঞ মোস্তফা কামাল একটা কলাম লিখেছেন, যেখানে উনি খুব ক্লিয়ারলি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ব্যর্থতার কথা বলছেন। আমি তার ওই জায়গাটা একটু পড়ি। উনি অনেকগুলো কারণ, বাঁধ খুলে দেওয়া, আমরা বলছি এটাকে ওয়ার্সেন করেছে, কিন্তু আমাদের ব্যর্থতার জায়গাটা তো খুব ক্লিয়ারলি দেখতে হবে। উনি বলছেন, একটা জায়গায় আবহাওয়া পূর্বাভাস জনিত তাত্ত্বিক ও ব্যবহারিক অভূতপূর্ব উন্নতির ফলে বর্তমানে 3 থেকে 15 দিন পূর্বে আবহাওয়ার পূর্বাভাস করা যায় অনেক নিখুঁত ভাবে। 3 দিন আগে থেকে শতকরা 90% নিশ্চয়তা সহকারে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায়। এই সপ্তাহে যে বাংলাদেশ ও ত্রিপুরা রাজ্যের উপর রেকর্ড পরিমাণ বৃষ্টি হলো, তার পূর্বাভাস 10 দিন পূর্বে সম্ভব ছিল। মানে 10 দিন আগে আপনি এটা বলতে পারতেন। বাংলাদেশের মানুষকে ভারী বৃষ্টির এই পূর্বাভাস জানাতে ব্যর্থতার জন্য পুরোপুরি দায়ী বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। কেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস দিতে ব্যর্থ হলো, সেই ব্যাখ্যা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদদের কাছে জানতে চাওয়া উচিত বাংলাদেশ সরকার এবং গণমাধ্যম কর্মীদের। তার মানে
আবহাওয়া অধিদপ্তর শুধু আমাদের না, ত্রিপুরায় যে বৃষ্টি হচ্ছে সেই খবরও তাদের কাছে আসলে খুব ইজিলি জানা সম্ভব ছিল, তারা জানতেন। আবারও বলছি, যদি না জেনে থাকেন, ওদেরকে আমরা রাখছি কেন? বেতন দিয়ে, জনগণের টাকা দিয়ে তাদেরকে পুষছি কেন? আর যদি জেনে গোপন করে থাকেন, এটা স্যাবোটাইজ ক্লিয়ারলি কোনো না কোনো ফর্মে। ভারত আমাদের তথ্য জানানো দরকার ছিল, কিন্তু আবহাওয়া অফিসে যারা কাজ করেন, মানে ত্রিপুরার যে মারাত্মক বন্যা হচ্ছে, ত্রিপুরায় আসলে বন্যা হচ্ছে, মানে আমরা বলছি যে ভারত শুধু তাদের জায়গা থেকে পানি ছেড়ে দিয়েই আমাদের ডুবিয়েছে, নট নেসেসারিলি। ত্রিপুরাতেও প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বন্যা হয়েছে। এমনকি ভারতের যে ড্যাম থেকে তারা পানি ছাড়ে, ডুম্বুর ড্যাম থেকে, তাদের ওখানে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে, সেই পানি কিন্তু ভারতকেও আসলে, কারণ এটা আমাদের বর্ডার থেকে 100 কিলোমিটারের বেশি দূরে আছে, সেই পানি ভারতের ওপর দিয়েই বাংলাদেশে আসে। সুতরাং এটা ভারতকেও ইনফ্যাক্ট ডুবিয়ে তারপর বাংলাদেশকে ডোবায়। এটা ঠিক, এটা এমন না যে আমাদের বর্ডারে কয়েক কিলোমিটারের মধ্যে আছে, শুধু বাংলাদেশই ক্ষতিগ্রস্ত হয়। সো এই জিনিসগুলো না জানানোর ক্ষতি হয়েছে। বন্যার পানি কি পরিমাণ বাড়ছে, কি পরিমাণ বৃষ্টি হয়েছে, সেই তথ্য যদি সঠিক হয়, সেটাও আমাদের জন্য সংকট তৈরি করে থাকতে পারে, কিন্তু এই তথ্যগুলো তো আমরা পেতে পারতাম। ত্রিপুরার বন্যার কথা নিউজের মধ্যে ইজিলি পাওয়া যাচ্ছিল। আবহাওয়া অধিদপ্তরের বাংলাদেশের চারপাশে ভারতের কোথায় কি হচ্ছে, এই তথ্য ভারত যদি নাও দেয়, এই তথ্য তারা কেন রাখবেন না তাদের জায়গাতে? তাদেরকে একটা সেকেন্ড বা থার্ড কোনো অপশন থাকবে না যার মাধ্যমে তারা এই ধরনের কিছু করতে পারেন? কেন থাকবে না? বিশেষ করে এখনকার ভারত যে ধরনের আচরণ করছে, শুধু এখন না, এর আগে ইভেন আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি একেবারে না জানিয়ে তিস্তার যে ওখানে গজলডোবা ব্যারাজ আছে সেটার পানি ছেড়ে দিচ্ছে, ফারাক্কার পানি ছেড়ে দিচ্ছে, হঠাৎ করে আমরা ভেসে যাচ্ছি। এর আওয়ামী লীগ তো পাত্তা দেয় নাই। ভারতের টেন্ডেন্সি তো আওয়ামী লীগের সাথেও ছিল, আওয়ামী লীগকে পাত্তা দেয় নাই, আর এখন হয়তো তার কোনো ইভিল ইন্টেনশনের জন্য করছে। সো আমাদের তো একটা অল্টারনেটিভ ব্যবস্থা রাখতে হবে। তারা কি করছেন যে কেউ, আমি এরপর সার্চ করে দেখতে গেলাম, যেহেতু এই ঘটনাটা ঘটেছে, ত্রিপুরার বন্যার কথা, ত্রিপুরার অতিবৃষ্টির কথা ভরে আছে ভারতের বিভিন্ন মিডিয়াতে, প্রচুর নিউজ আছে, কিন্তু না, তারা খোঁজ খবর রাখেননি। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দায় সারা গোছের করে চলেছে। মানে আমি সাবটাজের কথা সরিয়ে রাখি, জনগণের টাকা নিয়ে দায় সারা গোছের করে চলা, এবং যেখানে জনগণের সরাসরি সেবা পাওয়ার স্কোপ থাকে সেখানে তাদেরকে ঘুষ দেয়া পাল্টা, মানে তাদেরকে পোষার জন্য আমরা বিরাট টাকাও দেব, আবার ঘুষও দেব। অসভ্যতার কিন্তু সীমা থাকা দরকার। এগুলো চলেছে দিনের পর দিন। আর যেগুলোর সাথে জনগণের সরাসরি যোগাযোগ নেই, যেমন ধরি এই যে আবহাওয়া অধিদপ্তর বা বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ যেসব কেন্দ্র আছে, আমরা তো ওখানে কোনো সরাসরি ব্যক্তিগতভাবে সেবা নিতে যাই না, তাই তাদের ঘুষ টুস আমাদের সাথে অন্তত সেরকম এনকাউন্টার আমরা করি না। কিন্তু তাতে কি হয়েছে? বেতন পাই, কাজ করলে করলাম, না করলে নাই, এই তো ব্যাপারটা তাদের জায়গা থেকে। যে কোনো একটাই খুব ভয়ঙ্কর অপরাধ বর্তমান বাংলাদেশে, আমি মনে করি, এবং ভবিষ্যতের জন্য। আমরা দেখতে চাই জনগণের করের টাকায় যেসব প্রতিষ্ঠান চলে, তারা আমাদের প্রভু হয়ে গেছেন, তারা যা ইচ্ছে তা করতে পারেন। একটা অবৈধ সরকারকে চাটুকারিতা করেই তাদের চাকরি টিকিয়ে রাখা যায়, এবং অবৈধ সরকার তাদেরকে জবাবদিহির আওতায় আনে না। সেরকম বন্যায় বহু মরে গেলে আওয়ামী লীগের কিছু আসতে যেত না। কি আসতে যেত? কিছু আসে যায় না। আমাদের কাছে বর্তমান এবং ভবিষ্যৎ বাংলাদেশে আমরা দেখতে চাই মানুষের জীবনই সবকিছুর কেন্দ্রে। এটা শেখ হাসিনার বাংলাদেশ না। শেখ হাসিনার কাছে একটা মেট্রো রেল, শত শত মানুষের জীবন, হাজার হাজার মানুষের আহত হওয়ার চাইতে অনেক বেশি মূল্যবান। আমাদের যাবতীয় সবকিছুর কেন্দ্রে হলো মানুষ। মানুষের চেষ্টা করেছে, ফেসবুকে দেখলাম, আমি কনফার্ম না এগুলো ভেরিফাইড কিনা, নিজে উদ্ধার করতে গিয়ে ভেসে গেছে। সো মানুষই আমাদের সবকিছুর কেন্দ্রে, এবং এই মানুষের জীবন নিয়ে যে কোনো সংকট হোক, সেটা অদক্ষতা, অযোগ্যতা, নির্লিপ্ততা কিংবা সাবোটাজের প্ল্যান, কোনোটাই আমরা কোনোভাবে সহ্য করব না। সরকারের উচিত হবে এই ইমিডিয়েট ক্রাইসিস কেটে যাওয়ার পর সিরিয়াস জবাবদিহিতায় আনা এই দুইটা প্রতিষ্ঠানকে, আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ যে কেন্দ্র আছে তাতে, আর ভারতের সাথে যেগুলো ডিলিং এসব ক্ষেত্রে হওয়া দরকার, চুক্তি হওয়া দরকার, সেগুলো হওয়া দরকার। কিন্তু ভারত যদি নাও করে, তার অজুহাত দিয়ে আমরা বসে থাকবো এবং লক্ষ লক্ষ কোটি কোটি, এখন তো কোটি সব ছাড়িয়ে গেছে সংখ্যা, মানুষের জীবন দুর্বিষহ করে ফেলবো, তার জীবন শেষ হয়ে যায়। জীবন যদি শেষও না হয়, অসংখ্য পরিবার আছে তাদের শেষ সম্বলটুকু হারিয়ে ফেলেছে। পানি এত উঁচু উঠেছে, বাড়ির চাল দেখা যাচ্ছে না, সব ডুবে গেছে। এই পরিবারগুলো দাঁড়াবে কিভাবে? এই অপরাধ ক্ষমাহীন। এই অযোগ্যতা, অদক্ষতাও যদি হয়ে থাকে, সেটাও অপরাধের পর্যায়েই পড়বে। আমরা সবাই একযোগে বলছি, বাঁধের উপরে বাঁধ নির্মাণ করতে আমরা বিনা পারিশ্রমিকে গায়ে খেটে কামলা দিয়ে সেই বাঁধ নির্মাণ করব, এবং আমরা বাংলাদেশের প্রতিটি জনগণ নিজের পকেট থেকে অর্থ দিয়ে সেই বাঁধ নির্মাণে সহায়তা করব। আমরা কেউ কেউ এই দাবিও তুলছি যে ফারাক্কাবাদের 40 কিলোমিটার দূর থেকে আমরা ফারাক্কাবাদের চেয়েও উঁচু একটি বাঁধ নির্মাণ করব, যাতে করে ফারাক্কাবাদ খুলে দিলেও আমাদের তৈরিকৃত সেই বাঁধের উপর দিয়ে পানি গড়িয়ে বাংলাদেশে না আসতে পারে। অনেকে আবার এটাকে জাস্ট হাসির খোরাক বানাচ্ছেন যে এটা আবেগের কথা। আমি তাদেরকে বলবো যে ভাই, সত্যি এটা আবেগের কথা, সত্যি এটা আবেগের জায়গা। কারণ বাংলাদেশ আমাদের আবেগের জায়গা, যেখানে ভারত ইচ্ছাকৃতভাবে, অবৈধভাবে প্রতিটি নদীতে বাঁধ নির্মাণ করে আমাদেরকে ডুবিয়ে মারছে বন্যায়, সেখানে আমরা নিজেরা বাঁধ তৈরি করবো না? অবশ্যই বাঁধ নির্মাণ করব। কিন্তু
এখানে একটা সমস্যা হচ্ছে যে আমরা যদি শুধু ফারাক্কা ব্যারেজের 40 কিলোমিটার দূরে ফারাক্কা বাঁধের চেয়েও যদি একটা উঁচু বাঁধ নির্মাণ করি, শুধু ফারাক্কা বাঁধ, তাতেই কি যথেষ্ট হবে? যথেষ্ট হবে না। আমরা যদি ফারাক্কা বাঁধ নির্মাণ করি তাহলে তারা এই ডম্বুর গেট খুলে দিয়ে আমাদের পূর্বাঞ্চলে বন্যা সৃষ্টি করবে। আমরা যদি ফারাক্কা বাঁধ তৈরি করি তাহলে তারা আমাদের উত্তর অঞ্চলে তিস্তা ব্যারেজ খুলে দিয়ে তারা আমাদের উত্তর অঞ্চলে বন্যা সৃষ্টি করবে। আপনাদেরকে একটা অবাক করা তথ্য জানিয়ে দিচ্ছি। পদ্মা রিভার সিস্টেমে 8টা নদী আছে। সেই 8টা নদীর 5টা নদীতেই ভারত অবৈধভাবে বাঁধ নির্মাণ করে আছে। সেই বাঁধের নাম হচ্ছে আত্রাই লো হাইট ড্যাম, এবং আমরা সবাই যেটাকে চিনি ফারাক্কা ব্যারেজ হিসেবে, সেটা ভৈরব কপোতাক্ষ একটা বাঁধ, তারপরে বেতনা কোদালিয়া নামে একটা বাঁধ, এরপর ইছামতি একটা বাঁধ। পদ্মা রিভার সিস্টেমের এই 8টা নদীর 5টা নদীতেই ভারত অবৈধভাবে বাঁধ নির্মাণ করে আছে। এরপরে ব্রহ্মপুত্র রিভার সিস্টেমে 18টা নদী আছে, যে 18টা নদীর 12টাতেই ভারত অবৈধভাবে বাঁধ নির্মাণ করছে। এরপরে মেঘনা রিভার সিস্টেমে 26টি নদী আছে, সেই 26টি নদীর 12টা নদীতেই ভারত অবৈধভাবে বাঁধ নির্মাণ করছে। এরপরে চট্টগ্রাম রিভার সিস্টেমে 2টা নদী আছে, সেই 2টা নদীর 2টা নদীতেই ভারত অবৈধভাবে বাঁধ নির্মাণ করছে। আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে ভারতে উৎপত্তি হয়ে বাংলাদেশে পতিত হয়েছে এমন 54টি নদীর মাঝে 31টি নদীতেই ভারত অবৈধভাবে বাঁধ নির্মাণ করছে। এভাবেই ভারত বাংলাদেশে পানি চুরি করছে। এখনো যারা বলবেন যে ভারত বাংলাদেশ ভাই ভাই, আসলে আপনাদের জন্মের ঠিক নেই। তাহলে কি হলো, আমরা যদি ফারাক্কা বাঁধ নির্মাণ করি তাহলে কি ভারতের সৃষ্ট এই রাজনৈতিক বন্যা ঠেকানো সম্ভব? কখনো ঠেকানো সম্ভব না। তাহলে আমাদের একটা করণীয় থাকতে পারে, সেটা হচ্ছে বাংলাদেশ যদি এই মুহূর্তে আন্তর্জাতিক নদী আইনের স্বাক্ষর করে তাহলে ভারতের বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক আদালতে বিচার চাইতে পারবো। এবং আরেকটা কথা জানিয়ে রাখছি, ভারত কিন্তু এখন পর্যন্ত আন্তর্জাতিক নদী আইনের স্বাক্ষর করে নাই। অর্থাৎ ভারত যে গেটগুলো নির্মাণ করছে, নদীতে বাঁধ নির্মাণ করছে এবং অসময় সেই বাঁধ খুলে দিচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ অবৈধভাবে হচ্ছে। তো এই সুযোগে যদি বাংলাদেশ আন্তর্জাতিক নদী আইনে স্বাক্ষর করতে পারে তাহলে কিন্তু আমরা আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে বিচার চাইতে পারবো, এবং তখন কিন্তু এর একটা সুষ্ঠু সমাধান হওয়া সম্ভব। পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, ভারত আমাদের কখনো বন্ধু রাষ্ট্র হতে পারে না, এবং ভারতের উচিত বাংলাদেশের রাজনৈতিক বন্যা সৃষ্টির আগে 7 সিস্টার নিয়ে একটু চিন্তা ভাবনা করা। বাংলাদেশের আলোচিত, সমালোচিত, বিতর্কিত এবং যে ক্রিকেটারের মাঠের পারফরমেন্স নিয়ে কোনো সংশয়, শঙ্কা, তর্ক নেই, কিন্তু মাঠের বাইরের কর্মকাণ্ড চরম বিতর্কিত, চরম লজ্জা, চরম বিব্রতকর, সেই সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত যারা হয়েছেন সেরকম একজনের হত্যার ব্যাপারে সাকিব আল হাসান সহ আরো অনেকের বিরুদ্ধে আদাবর থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং সাকিব এই মুহূর্তে, আমি যদি একদম অফিসিয়ালি বলি, হত্যা মামলার আসামি, যেহেতু মামলাটা গ্রহণ করা হয়েছে আদাবর থানায়। আপডেট 1। আপডেট 2, সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। সাকিব আল হাসান হত্যা মামলার আসামি মানে এই না যে তিনি এটা করেছেন, এটা এখন প্রমাণ সাপেক্ষ। এটা তদন্ত হবে, চার্জশিট হবে, আদালতে যাবে, এবং আদালতের প্রক্রিয়া শেষ হবার পরে আমরা বুঝতে পারবো যে সাকিব আল হাসান আসলে এটার সাথে কতটুকু সম্পৃক্ত ছিলেন বা ছিলেন না। কিন্তু এই যে মামলাটা হয়েছে, এটার একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট রয়েছে কোন জায়গাটায়, এটাই হচ্ছে এই মুহূর্তে আমার আলোচনার বিষয়। অনেকের বিরুদ্ধে অনেক মামলা হয়, সেই মামলার রেজাল্ট কারো ফেভারে যায়, কারো ডিসফেভারে যায়। মামলা হওয়া মানেই তিনি আসামি হয়ে গেলেন, মানে তিনি কি বলবো, সেই কাজটা করেছেন, সেটা বলার সুযোগ নেই। সাকিবের ক্ষেত্রেও সেটা বলার সুযোগ নেই। সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেটা খুব সিভিয়ার কেস, হত্যা মামলা, মেরে ফেলার মামলা। এই ব্যাপারটা নিয়ে কোনো ধরনের সংশয় নেই। এটা এখন সিরিয়াসলি আই থিঙ্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আদালত সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা ব্যাপারটা দেখবেন। কিন্তু এটার এফেক্ট সাকিবের পুরো ক্যারিয়ারে কিভাবে পড়তে যাচ্ছে, যতটুকু আমি বুঝি, যতটুকু আমি জানি, যতটুকু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়ালদের সাথে আমার কথা হয়েছে আজকে সকাল থেকে। আমি আলোচনাটা, ওই কন্টেন্টটা করতে একটু লেট করছিলাম এ কারণেই যে হুট করে আসলে একটা কিছু বলে দেওয়ার থেকে একটু শিওর হওয়া দরকার। আপনাদেরকে যে আপডেটটা আমি দেবো সেটা যেন কনক্রিট হয়, সেটা যেন শুধুমাত্র বলার জন্য বলা এরকম টাইপের না হয়। আপনারা অনেকেই মনে করেন আমি সাকিব হেটার্স। এখন সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, এটার ফলে আসলে কি হতে যাচ্ছে সেই আলোচনাটা যখন আমি যৌক্তিক ওয়েতে করবো, তখন আবার অনেকেই বলবেন যে আমি হেটার্স দেখে বলছি। আসলে না ভাই, সাকিবের যারা ফ্যান, আপনাদেরও এই আলোচনা শোনার দরকার, প্রয়োজন, এবং আমার কাছে মনে হয় এটার মধ্যে কোনো পক্ষপাতের সুযোগ নেই। ইস্যু যেটা, সেটা হচ্ছে যেহেতু সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, আপনারা হয়তো নেপালের একজন ক্রিকেটারের নাম জানেন, লামিচানে, সন্দীপ লামিচানে, লেগ স্পিনার, মনে আছে? এবং তিনি মামলা থেকে খালাস পাওয়ার পরেও বিশ্বকাপ যখন হচ্ছিল ইউএসএ তাকে অ্যালাউ করেনি টু প্লে ফর দেয়ার কান্ট্রি। পরবর্তী তিনি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে খেলেছিলেন নেপালের নেক্সট ম্যাচেস গুলো। কিন্তু তিনি খেলেছিলেন তখনই যখন তিনি মামলা থেকে মুক্ত হয়েছিলেন, তার বিরুদ্ধে রেপ কেস ছিল। সো সাকিবের বিরুদ্ধে যে মামলা, সেই মামলাটা যদি ফলটা সাকিবের পক্ষে আসে, মানে সাকিব এই মামলায় আসামি করা হলেও যুক্ত ছিলেন না, তাহলে একরকম। আর যদি সাকিব আল হাসান যে মামলায় জড়িয়ে গেছেন সেটার ফল যদি তার বিপক্ষে যায় তাহলে একরকম। মামলা কতদিন চলমান থাকবে সেটাও একরকম। মানে তিনটা পরিস্থিতি সাকিবকে ফেস করতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই তিনটা পরিস্থিতিকে মাথায় রাখছে। এই মুহূর্তের যে অবস্থা, তাতে সাকিব আল হাসান যেহেতু বোঝার চেষ্টা করবেন মামলার আসামি, এবং সেই মামলাটা হত্যা মামলা। এর আগেও সাকিবের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সংস্থা অ্যাকশন নিয়েছিল। সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন সাকিব 2 নম্বরই করেছিলেন, তার বাপের নাম পাল্টে দিয়েছিলেন। শেয়ার বাজারে তার এক বন্ধুর সাথে তার একটু বিশাল বিনিয়োগ, এবং ওখানটা সাকিব আল হাসান কি 2 নম্বরই করেছেন এগুলো সামনে বের হয়ে আসবে। বিশাল 2 নম্বরই করেছেন ভাই, আমি যতটুকু বুঝি, যাদের সাথে কথা বলেছি।
সো যেহেতু সাকিব আল হাসান মাঠের বাইরে 2 নম্বর লোক, ওই মামলা বা ওই ইস্যুস গুলো বের হয়ে আসবে সামনে, সেখানটাও কিন্তু সাকিবকে জরিমানা করা হয়েছিল, কিন্তু জরিমানা করা হয়েছিল যেহেতু মামলা হয়নি, যেহেতু সাকিব কিন্তু ন্যাশনাল টিমে কন্টিনিউ করে গেছেন। বাট এবার যেহেতু একটা অফিসিয়াল কেস হয়েছে, অফিসিয়াল মারা কেস হয়েছে, সেই জায়গায় সাকিব আল হাসান এবং সাকিব আল হাসানের ক্যারিয়ার পুরোপুরি সংখ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করে, এই আন্দোলনের ফলে বাংলাদেশে একটা নতুন সরকার এসেছে, ক্রিকেট বোর্ড একটা রিকনস্ট্রাকশন হয়েছে, ফারুক আহমেদ 2 দিন হলো নতুন দায়িত্ব নিয়েছে, মানে সব ভাইবস হচ্ছে পজিটিভ ভাইবস, ওয়েবসটা হচ্ছে পজিটিভলি এগুচ্ছে। এবং এই ছাত্র আন্দোলন বাংলাদেশের নতুন মুভমেন্টের সাথে বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তৃপক্ষ যেহেতু একই সুরে তাল মেলাচ্ছে, যৌক্তিক হইতে তাল মেলাচ্ছে, সাকিব আল হাসান যেহেতু এই আন্দোলনে একজন মারা গেছে, মানে অনেক মানুষ মারা গেছে, কিন্তু একজনের মৃত্যুর কারণ হিসেবে তার বিরুদ্ধে মামলা হয়েছে, সাকিব আল হাসানকে চলমান সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে, যেহেতু এটা 5 ডেজ ম্যাচ 3 দিন হয়ে গেছে, মানে আজকে দিয়ে চলছে খেলা, এখন হুট করে বাদ দিতে পারবে না মাঝপথে, সেকেন্ড টেস্ট থেকে সাকিব আল হাসানকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে গেছে নীতিগতভাবে। এটা এখন বোর্ড ফাইনালাইজ করবে। আবারও বলছি, সাকিব আল হাসান যেহেতু মারা গেছে আসামি, সাকিব আল হাসানের মতো একজন আসামিকে, এটা বিশাল ফৌজদারি মামলা তার বিরুদ্ধে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, পৃথিবীর কোনো ক্রিকেট দল বা কোনো স্পোর্টস টিম এরকম একজন কেসের আসামিকে কন্টিনিউ করে না। শুধু সেটা না, আপনি যদি একটা অফিসেও চাকরি করেন, এরকম মামলা হলেও আপনাকে সাময়িক বরখাস্ত করা হয়, তারপরে যখন ওই মামলার রেজাল্ট হয়, আপনার চাকরি থাকবে কি থাকবে না সেই ডিসিশনটা আসে। সো সাকিব আল হাসানের অবস্থাটা ঠিক তেমন, সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে ইমিডিয়েটলি বাদ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে। আবারও বলছি, সাকিব আল হাসানকে ইমিডিয়েটলি বাদ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে, যেহেতু তিনি মারা গেছে আসামি, এবং এটা ইফেক্টিভ হবে ফ্রম দ্য সেকেন্ড টেস্ট, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই অ্যাকশনটা নিতেই হবে, কারো পক্ষে বিপক্ষে না। দ্য সার্কামস্ট্যান্স রাইট নাও উই আর ফেসিং, উই আর এক্সপেরিয়েন্সিং, এই জায়গায় সাকিবের বিরুদ্ধে এটা করতেই হবে, এটা আসলে না করার কোনো উপায় নেই। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।